This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসরায়েলে যুদ্ধ লাগছে, ফিলিস্তিনি যুদ্ধ লাগছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এখন আমাদের বাংলাদেশের পেটে যুদ্ধ লাগছে। এটা সামাল দিতে মানে সরকার তো ব্যর্থই, আমরাও ব্যর্থ। শেখ হাসিনাই ভালো ছিল, এই নতুন সরকার তো কিছু বুঝে না। যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা। ডক্টর উনিশ এলে বড় সরেসার রেখা দিয়েছে, আবার জনগণ খাইলে আবার এই ইয়ের বাজারে রেখা দেব, সুদ করে রেখা দিতে। যাদের কথা শুনলেন তাদের বাইরে বাংলাদেশে আরও একটা শ্রেণী রয়েছে, জানেন তো, তারা হুজুর শ্রেণী বা ধর্মগুরু শ্রেণী। তাদের কথা শুনিয়ে লাভ নেই, কারণ তাদের চিন্তা ভাবনা সেগুলো একমুখীন। আরও একটা কারণে তাদের বক্তব্য শুনিয়ে লাভ নেই, কারণ তারা আর বলে কী করবেন। তাদের কথাগুলোই তো এখন মোহাম্মদ ইউনূসের সরকার বলছে, তাদের কথাতেই তো এখন মোহাম্মদ ইউনূসের সরকার চলছে। আর শুধু সেই শুনে হিন্দু নিপীড়নের মাত্রাটা বাড়েনি, আর একটা জিনিস বেড়েছে, চচ্চর করে বেড়েছে বাজার দর। নোবেল শান্তি সম্মানজয়ীকে এখন সুদখোর বলে গালাগাল দিচ্ছেন বাংলাদেশের মানুষ, শুনলেন তো। মধ্যবিত্ত ক্রেতা, ছোট দোকানদার, পাইকারি বিক্রেতা, আড়তদার, রিক্সা চালক, সিএনজি চালক, যে যেখান থেকে পারছেন সমস্ত সমাজের বিভিন্ন স্তরে থাকা বিভিন্ন মানুষ প্রত্যেকে খেপে গেছেন। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই সুদখোর শব্দটা কিন্তু শয়তানের নামান্তর, খুব খুব কঠিন একটা গালাগালি। অগাস্টে যাকে ধন্য ধন্য করা হচ্ছিল, বছর ফুরোনোর আগেই তিনি এইভাবে যে মার্চেন্ট অফ ভেনিসের ভিলেন হয়ে যাবেন, তাকে যে সুদখোর সাইলকের মতো এক আসনে বসিয়ে দেবেন বাংলাদেশের মানুষ, ভাবতে পেরেছিলেন? নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনিও বাংলাদেশের বাজার দর নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর এই ফাঁকে যথারীতি যা হওয়ার তাই, রাজনীতি তার মতো করে যত রকম খেলা খেলতে পারে খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনার একটা অডিও ক্লিপ প্রকাশ্যে এসছে, সেখানে তিনি বাংলাদেশবাসীকে বলেছেন যে 5টা ব্যাংককে দেউলিয়া হওয়ার থেকে বাঁচাতে 22,000 কোটি টাকা ছাপানো হয়েছে। আর বুঝুন কাণ্ড, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মহা মুশকিলের পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ। ওই যারা কথায় কথায় বলছিলেন 7 সিস্টার দখল করে নেবে, মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য, যারা অখণ্ড বাংলা তৈরি করবে বলে ঠিক করেছিল, যারা ভারতকে শেষ করে দেবে বলে ঠিক করেছিল, তাদের তো এখন নিজের দেশে আমজনতা বেগুন কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে। তাহলে ওই 7 সিস্টার্সকে কি করবে বলুন তো? আর তার থেকেও বড় কথা, এত বড় লক্ষ্য নিয়ে রাস্তা চলা শুরু করে দিয়েছে, ঘোষিত লক্ষ্য, অথচ তৃতীয় স্বাধীনতার পর ইউনূস সরকার কি করছে? নোট ছাপাচ্ছে। ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না, কয়েকটি ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে। হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে, এটা ঠিক, টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে। 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছেন, আমরা দেখলাম সেখান থেকে 43 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। দিয়ে আসছি তো আমি, টাকা পয়সা রেখে আসছি, 20 লক্ষ মেট্রিক টন চাল রেখে আসছি। তাহলে এই মানুষগুলোকে কেন বঞ্চিত করলো? আমার মনে হয় কি জানেন, আসল কথা ওই টাকা পয়সাগুলি তারা আত্মসাৎ করে নিচ্ছে। তা তো আমাদের ইউনূস সাহেবের কাজই ক্ষুদ্র ঋণের নামে গরিবকে শোষণ করা, আর কাজে এই টাকা লোভ সামলাতে পারেনি। 8 লক্ষ কোটি টাকার বাজেট, এত টাকা তাহলে গেল কোথায়? সব এই জবাব দিতে তাকে মানুষের কাছে করতে হবে। দেখুন, ইউনূস জামাত সরকার তারা তো বারবার বলছে মুজিবের নাম মুছে দিতে চায়, সেই অনুযায়ী তো কাজকর্ম কম হয়নি। ধানমন্ডির বাড়িতে হামলা হয়েছে, বিমানবন্দর থেকে প্রতিষ্ঠান সব নাম রাতারাতি বদলে ফেলা হয়েছে। আমরা তো দেখলাম সেই যখন ওই তাদের বিপ্লব হলো আর কি, তখন রাতারাতি দেশ জুড়ে মুজিব মূর্তি, মুজিব প্রতিকৃতি কোথাও ভেঙে ফেলা হলো, কোথাও খুলে ফেলা হলো। সেনারাও মানে বাহিনীর যে একটা শৃঙ্খলা থাকে, সেই সমস্ত ভুলে টুলে ভাঙাভাঙির খেলায় মেতে উঠল। আবার 6 মাসের মধ্যে
22,000 কোটির নোটও ছাপাতে হলো। এবার এই 22,000 কোটির নোট আপাত দৃষ্টিতে ওই অর্থনীতিকে বাঁচাতেই তো ছাপানো হচ্ছে, কারণ অর্থনীতি যখন এই রকমভাবে রসাতলা যেতে থাকে তখন এভাবে এই নোট ঠোট ছাপিয়ে সেগুলোকে মানে বাজারে নগদের যোগানটা বাড়িয়ে দিয়ে তখন সেটাকে সামলানোর চেষ্টা হয়। এটা ধরুন বিশ্বযুদ্ধের মতো ক্ষেত্রগুলোর পরে বহু রাষ্ট্রকে এই পথে হাঁটতে হয়েছে। এটা আমরা দেখেছি, আমেরিকা হেঁটেছে, কখনো জাপান হেঁটেছে, এটা হাঁটতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে মানে ধরলাম যে ওখানে তারা এটাকে বিরাট যুদ্ধ জয় বলে ধরছেন, যেটা জুলাই আগস্টে হয়েছে। এরপর তারা অর্থনীতিকে বাঁচাতে নোট ছাপাচ্ছেন, সবই তো ঠিক। কিন্তু তাহলে ওই মুজিবের নাম মোছার কী হলো? কারণ এই যে 22,000 কোটির নোট তারা ছাপালেন, প্রত্যেকটা ব্যাংক নোটে তো সেই মুজিবুর রহমানের ছবি। মানুষের স্মৃতি থেকে যেটাকে মুছে ফেলবেন বলে ঠিক করেছিলেন, সেটাই তো মানুষের হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন। হাতে হাতে মুজিব, পকেটে পকেটে মুজিব, প্রত্যেক দিন হাজার হাজার মুজিব হাতে হাতে ঘুরছে। এভাবে মোহাম্মদ ইউনূস মুজিবের স্মৃতি মুছতে গিয়ে তো মুজিবের স্মৃতি বাড়িয়ে দিচ্ছেন মশাই। বাজারে 22,000 কোটি টাকার নোট বাড়তি ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছেন? আপাত দৃষ্টিতে ওই কোনো রকমে একদম মরণাপন্ন রোগীকে বাঁচানোর জন্য যা যা দেওয়া দরকার সব তো দিয়ে দিলেন, কিন্তু তারপর ধরে নিচ্ছি সে বাঁচলো, বেঁচে রইল, নিজের পায়ে দাঁড়াতে পারবে? বাজারে জিনিসপত্রের দাম তো আরও বেড়ে যাবে। কিন্তু মুশকিল কি জানেন? শান্তির নোবেল জয়ী জানেন ওই আপাতত চুনকাম করে দিলেই হলো, এতে নিজেদের অপদার্থতাও ঢাকা পড়ে যাবে, আর মানুষজনের তো ওই খুব শর্ট টার্ম মেমোরি, তারা কিছু দিনের মধ্যেই ভুলে যাবে যে কী হয়েছিল, অভ্যস্ত হয়ে যাবে। যে জিনিসটা ওই লোকজন চেঁচাচ্ছিলেন 140 টাকা, ওই 140 টাকা কোনো দিন না কিনলে কী হবে, 40 টাকাটা যে 140 হয়ে গেছে, এই কঠোর বাস্তবটা কিছুদিন বাদে তারা বিশ্বাস করতে শুরু করবেন এবং সেটা কিন্তু তাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। সেটা নিয়ে আর কোনো ক্ষোভ বিক্ষোভ হবে না। হ্যাঁ, ওই শুনলেন এই মধ্যবিত্ত মানুষগুলোর কথা, যে এই সমস্ত বাজার দর যে জায়গায় গেছে সেগুলো করতে গিয়ে ছেলেপুলেদের পড়াশুনো বন্ধ করে দিতে হচ্ছে, সেসবগুলো হবে। আরও কিছু গরিব বাড়বে, মধ্যবিত্তর থেকে নিম্নবিত্ত বাড়বে, কিন্তু যাদের জন্যে বাড়বে তারা তো ততক্ষণে বহাল তবিয়তে নিজেদের সব কিছু গুছিয়ে নিয়েছেন। দেখুন, গোটা ব্যাপারটা কিন্তু ওই 4 হাত কাপড়ের মতো হয়ে দাঁড়িয়েছে, এদিক ঢাকতে গেলে ওদিক বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ব্যাংক বাঁচাতে নোট তো ছাপানো হলো, বাজার দরটা সেটা কমাতে আদৌ কি কিছু করছে মোহাম্মদ ইউনূস সরকার? কিচ্ছু করার ক্ষমতা নেই। কিন্তু মুশকিল কি, মানুষ তো তাহলে ছেড়ে কথা বলবে না। ছাত্র হাজার হাজার, তারা রীতিমতো এখন ওই বিপ্লব করতে অভ্যস্ত হয়ে গেছে এবং বিপ্লব করে হাতে গরম ফল পেতে অভ্যস্ত হয়ে গেছে। ফলে তারা তো আবার যে কোনো সময় রাস্তায় নেমে পড়বে। জামাত, সেও তো লক্ষ লক্ষ, কিন্তু পেট তো 16 কোটি। জামাত মুজিবের মূর্তি ভেঙেছে, ইউনূসকে জ্যান্ত ছিঁড়ে খাওয়ার জন্য তো বাকি জনতা বসে আছে। তাই কি জনতাকে ভুলিয়ে রাখতে একটা নতুন খেলার দরকার হয়ে পড়েছিল? এটা কিন্তু মনে হচ্ছে এইটা এই মুহূর্তের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, জানেন তো? কেন হঠাৎ করে বাংলাদেশে এইভাবে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে? এটাই একটু বোঝাটা খুব দরকার। সেগুলো কি সব ওই নজর ঘোরানোর খেলা? নিজেদের চামড়া বাঁচাতে অন্য কারুর চামড়া গুটিয়ে দাও। ইসকনকে তাই জন্যেই সন্ত্রাসবাদী শক্তি বলে উস্কে দাও, হিন্দুদের ভারতের দালাল বলে চিহ্নিত করে দাও। ব্যাস, মানুষের মনে সাম্প্রদায়িকতা একবার যদি উস্কে দিতে পারা যায়, এটার থেকে এরকম শিওর শট রেমেডিয়ার নেই। যে কোনো সময় যে কোনো শান্তিপ্রিয় রাষ্ট্র অশান্ত হয়ে যেতে পারে 1 মিনিটে, 1 সেকেন্ডে, যদি একবার তাদের ওই সাম্প্রদায়িকতার ওই বড়িটাকে গিলিয়ে দেওয়া যেতে পারে। মনের মধ্যে যদি একবার খেলাটা শুরু হয়ে যায়, ব্যাস, গল্প শেষ। 1,31,00,000 নিরীহ হিন্দুর রক্তে এই ইউনূস সরকার হয়তো ভাবছে তাদের যাবতীয় অপদার্থতা মুছে দেওয়া যাবে। আর তার সঙ্গে আর কিছু কিছু গুজব ছড়িয়ে দিতে হবে, ভারত আক্রমণ করতে চলেছে,
এরকম ধরনের কথাবার্তাগুলো রেগুলার বাড়তে হবে। দেখবেন এগুলো সোশ্যাল মিডিয়ায় শুরুও হয়ে গেছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন কিছু মানুষ তারা ওই স্রোতে গা ভাসান, কিন্তু স্রোতটা আনেন তো কিছু মানুষ সুনির্দিষ্টভাবে, সুপরিকল্পিতভাবে। এগুলোকে ম্যানমেড বলতেই পারেন আর কি। দেখবেন যা খুশি ঘুরে বেড়াচ্ছে। ভারত কীভাবে জল বন্ধ করে দিয়েছে, ওই জন্য পুরো এবার খরা হয়ে যাবে। ভারত কীভাবে জল ছেড়ে দিয়েছে, এইভাবে কীভাবে ভাসিয়ে দেওয়া যাবে। ভারত কীভাবে সৈন্য বাড়িয়ে দিয়েছে, যে কোনো সময় ঢুকে পড়বে। এরকম যা খুশি তাই লোককে আতঙ্কে রাখুন, মরিয়া করে দিন। বাজার দরের কথা সবাই ভুলে যাবে। বাংলাদেশে এই খেলাটা শুরু করেছে মোহাম্মদ ইউনূস সরকার। বেশি দিন কিন্তু এই ধাপ্পাবাজি চলে না, জানেন তো। একদিন মানুষ ঠিকই ধরে ফেলবে। তখনও হয়তো ইউনূস সাহেব আবার প্যারিসে ফিরে যাবেন, কিন্তু এখনও তো রয়েছেন। তাই যে আগুন নিয়ে খেলছেন সেটা নিয়ে কয়েকটা কথা আজ বলেই ফেলি আরও, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। রবি ঠাকুর লিখেছিলেন, একদিন চীনে নেবে তারে। বাংলাদেশের ওই মৌলবাদীরা তারাও কিন্তু এই চীন নির্ভর, জানেন তো। তারাও খুব আশা করেছিল একদিন চীনে নেবে তারে, মানে চীন আমাদের উত্তর পূর্বাঞ্চলটা ছিনিয়ে নেবে। কিন্তু ভারত তো চীনের সঙ্গে লাদাখ সমস্যা মিটিয়ে ফেলেছে। চীন উত্তর পূর্বাঞ্চলে নতুন করে ঝামেলা আপাতত অন্তত করতে চাইছে না। বিশ্বাস নেই, কিন্তু আপাতত সে গুড়ে তো বালি। এদিকে বাংলাদেশিরা 6 মাস ধরে চীন চীন করে এই চীন মিউজিক শোনাতে শুরু করেছিল, একেবারে চীনময় হয়ে গেছিল। তারপর তার বদলে ও চীন এলো না, ওই চীনময় হয়ে কোনো লাভ হলো না। তার বদলে বাংলাদেশের মানুষ দেখলেন সামনে দাঁড়িয়ে চিন্ময়, ওই পুণ্ডরিক মঠের ইস্কন সন্ন্যাসী। এবার চীনকে চেয়ে যদি কপালে চিন্ময় জোটে, জামাত খেপে যাবে না? অতএব মোহাম্মদ ইউনূসের অবৈধ সরকার তাকে গ্রেফতার করলো। এবার ভাবছেন তো এর মধ্যে আবার আমি অবৈধ কথাটা কেন আনলাম? মোহাম্মদ ইউনূসের সরকার হঠাৎ অবৈধ কী করে হলো? অবৈধ প্রথম কারণ এই সরকারটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নয়, সেটা হাসিনা ছিলেন। হাসিনা পদত্যাগ করেননি, সেটা রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের ওই সংবিধানটা অক্ষুণ্ণ রয়েছে, সেই সংবিধানের শপথই তো মোহাম্মদ ইউনূস নিয়েছেন। আবার সেই সংবিধানেই 2011 সালে একটা সংশোধনী নিয়ে আসা হয়। তার জেরে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন বা তদারকি সরকার থাকতে পারবে না, এটা খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আবার এদিকে খেয়াল করে দেখুন, রাষ্ট্রপতি হাসিনা সরকারকে বরখাস্ত করেননি এখন পর্যন্ত, রাষ্ট্রপতি শাসনও জারি হয়নি। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশে যে সরকারটা আপাতত চলছে সেটা অবৈধ, ওখানকার সংবিধান অনুযায়ী অবৈধ। এবার বাংলাদেশের এই অবৈধ সরকার যে ধারায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে সেটাও তো অবৈধ, কারণ চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের ধারা দিয়ে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী সে দেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়, কেউ যদি যুদ্ধ ঘোষণা করেন তবেই একমাত্র রাষ্ট্রদ্রোহের ধারা দেওয়া হয়। চিন্ময় কী করে যুদ্ধ ঘোষণা করবেন বলতো? নিজে নিরস্ত্র, তার অনুগামীরাও নিরস্ত্র, কৃষ্ণপ্রেমী, কোনো সশস্ত্র জমায়েত হয়নি, তাহলে কি করে রাষ্ট্রদ্রোহ হলো? বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার একটা অভিযোগ তারা জুড়ে দিয়েছেন, কিন্তু তাতে তো রাষ্ট্রদ্রোহের ধারা লাগে না। তার মানে চট্টগ্রামের ফৌজদারি আদালতে প্রথম শুনানিতেই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হয়ে যাওয়ার কথা, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন। এবার নোবেল এক্ষেত্রে খুব সিগনিফিকেন্ট, তার জন্য খুব সিগনিফিকেন্ট। নোবেল মানে কি একটু ছাড়িয়ে দেখুন, নো বেল মানে জামিন হবে না। নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন, কারণ জামিন পেলে তো এই এত খেটে খুঁটে বানানো পরিকল্পনাটা মাঠে মারা যাবে। ইউনূসের দেশ, সেখানে কি করে নিরপরাধ নিরস্ত্র অহিংস হিন্দু সন্ন্যাসী জামিন পেয়ে যাবেন? তাহলে তো কাজের কাজ কিছু হবে না। তাই শুনানিটাই হলো না, কারণ চিন্ময় কৃষ্ণ দাসের তার জন্য যে 70-এর বেশি উকিল দাঁড়িয়েছিলেন তারা কেউ হাজিরই হলেন না। 70 থেকে 0, শুনানি 1 মাস পিছিয়ে গেল। এবার ভাবছেন তো, প্রথমে যদি অত আইনজীবী দাঁড়াতে পারেন, তাহলে এক্ষেত্রে যেদিন সব থেকে গুরুত্বপূর্ণ দিন সেদিন কেন আইনজীবীরা হাজিরা দিলেন না? কোথায় গেলেন তারা সব?
কোথায় আবার যাবেন? প্রাণের ভয়ে যে যার মতো করে গা ঢাকা দিয়েছেন। প্রথম দিন শুনানির পর চিন্ময়ের আইনজীবীকে আদালত চত্বরেই কুপিয়ে খুন করা হয়েছে, আর তার দায় আবার ইসকনের ওপর চাপিয়ে দিয়েছেন জামাত। আর আরেক আইনজীবী রমেন রায়কে এমন পেটানো হয়েছে যে তিনি আইসিইউতে ভর্তি। এক্স স্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটা ছবি পোস্ট করেছেন ইসকনের রাধারমন দাস। জামিনের ওকালতনামায় সই করার অপরাধে রিগান আচার্য নামে এক আইনজীবীর মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীদের বাড়িতেও গিয়ে হামলা করা হচ্ছে। এ নিয়ে পুলিশ নাকি নীরব দর্শক, সেটাই হওয়ার কথা অবশ্য। 70-এর বেশি আইনজীবীর বিরুদ্ধে নানা ধারায় নাকি মামলা দায়ের করা হয়েছে। এমন সব ধারা দেওয়া হচ্ছে, আদালতে সওয়াল করতে যাবেন কি? সওয়াল করতে গেলেই তো তারা গ্রেফতার হয়ে যেতে পারেন। এবার হয়তো দেখা যাবে বিচারকের ওপরেও হামলা হয়ে গেল, ওটাই বাকি রয়েছে। চিন্ময়কে জেলে যারা খাবার আর প্রসাদ দিতে যাচ্ছেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে। তাহলে রইল কি বাকি? বন্দি চিন্ময়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মুখোমুখি হতেও তার মানে ভয় পাচ্ছে ওই শান্তির নোবেল জয়ী ইউনূসের সরকার। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। আমাদের বিচার ব্যবস্থা আজকে জানেন, আজকে কোন চিন্ময়ের কোন কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে চিন্ময়ের, কারণ তারা সাহস দেখাতে পারে না। যদি এরকম ওদেরকে উইচ হান্টিং করা হয় তাহলে কে দাঁড়াবে? আমরা এটাও শুনেছি কি ওদের উপরে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। জামিন পাওয়ার তো দূরের কথা, ওনার জন্য একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি। যে যদি কোনো অ্যাকিউজড সে কোনো আইনজীবী না পায় বা কোনো আইনজীবী না দাঁড়াতে চায়, তাহলে কোর্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির দ্বারা কোনো আইনজীবী ঠিক করে দেয়। যে কোনো সভ্য দেশেই এটাই প্রচলিত একটা নিয়ম। এবার বাংলাদেশে কি করবে, বাংলাদেশ আদালত কি করবে, সেটা বাংলাদেশের বিষয়। তো একজন আইনজীবী তার একজন ক্লায়েন্টের জন্য দাঁড়িয়েছেন, ইনি আলটিমেটলি তার কাছে ক্লায়েন্ট, এটা বুঝতে হবে। তিনি হিন্দু হন মুসলমান হন, তার এখানে সম্পর্ক হচ্ছে অভিযুক্ত এবং আইনজীবী। সে আইনজীবী তার পক্ষে দাঁড়াবে, এটা তো তার একটা মৌলিক মানবাধিকারের প্রশ্ন। এইভাবে যে তার মানবাধিকার ক্ষুণ্ণ করা, এটা তার আসলে তার বিচারকেই ক্ষুণ্ণ করে, তাকে বিনা বিচারে আটকে রাখতে চাওয়া, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। একজনের বিরুদ্ধে যাই অভিযোগ থাক না কেন, নিজেকে ডিফেন্ড করার অধিকার সবার রয়েছে। অতএব এটা যে কোনো মানুষের মানবাধিকার। আইনজীবীকে সরিয়ে নেওয়া যায় না, সেটা আইনে অ্যালাউড নয়, তাই তো সম্ভব নয়। ফলে কিভাবে ভয় দেখাবো, আক্রমণ করব, তাকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দেব? এইটা করলে সেটার যে এফেক্ট হবে, কেউ আর তখন আর তার হয়ে তার পক্ষে সওয়াল করতে পারবেন না। কাজে এটা তো একদমই বোঝা যাচ্ছে একটা কৌশল।